আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পূর্বের লেকচারে আমরা তড়িৎচুম্বকীয় বর্ণালী সম্পর্কে এর তড়িৎচুম্বকীয় বর্ণালী, তরঙ্গদৈর্ঘ্য বা ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক সম্পর্কে আলোচনা করেছিলাম। আচ্ছা, তো এটা সম্পর্কে আমরা কেন আলোচনা করেছিলাম? কারণ এই যে তরঙ্গদৈর্ঘ্য আর ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, এটার ভিত্তিতেই হচ্ছে তড়িৎচুম্বকীয় বর্ণালীকে ৭টা অঞ্চলে ভাগ করা হয়। তো এই ৭টা অঞ্চল আসলে কি, কি? যেমন আমরা এটা সিরিয়ালি মনে রাখার চেষ্টা করব। প্রথমত হচ্ছে গামা রে, তারপর এক্স রে, তারপর আল্ট্রাভায়োলেট রে বা ইউভি রে যেটাকে আমরা বলি। তারপর দৃশ্যমান বর্ণালী, তারপর হচ্ছে ইনফ্রারেড রে বা আইআর রে, দেন হচ্ছে মাইক্রোওয়েভ অ্যান্ড রেডিও ওয়েভ। তো এই ৭টা আমরা একদম সিরিয়ালি মনে রাখার চেষ্টা করব। কারণ কি? কারণ হচ্ছে এই যে ৭টা পরপর আমরা সিরিয়ালি যেটা বললাম, এটা হচ্ছে ওয়েভলেন্থের ভিত্তিতে সাজানো হয়েছে। তার মানে সবার ১ম এ আমরা কোনটা বলেছিলাম? গামা রে, অ্যান্ড সবার শেষে বলেছি আমরা রেডিও ওয়েভ। সো গামা রে থেকে রেডিও ওয়েভের দিকে তরঙ্গদৈর্ঘ্য বা ওয়েভলেন্থ আস্তে, আস্তে বাড়তে থাকে। অ্যান্ড ওয়েভলেন্থ যেহেতু বাড়তে থাকে, তার মানে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি কমতে থাকবে। এবং কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি কমলে বা ওয়েভলেন্থ বাড়লে সেক্ষেত্রে কি হবে? এনার্জির মানটা কি হবে? এনার্জির মানটা আস্তে, আস্তে কমতে থাকবে। তার মানে আমরা এখানে সবথেকে ম্যাক্সিমাম এনার্জি কোথায় পাবো? ম্যাক্সিমাম এনার্জি পাবো হচ্ছে গামা রেতে। কারণ গামা রের তরঙ্গদৈর্ঘ্য অর্থাৎ ওয়েভলেন্থ খুবই কম এবং ফ্রিকোয়েন্সি অনেক বেশি, অনেক হায়ার। অর্থাৎ তার মানে এইখানে যে পার্টিকেলটা বা যে সোর্সটা আছে যেখান থেকে হচ্ছে এই গামা রেটা সৃষ্টি হচ্ছে, সেটা খুবই ফাস্ট অসিলেট করতেছে। এইজন্য এটার ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি। যেহেতু ফাস্ট অসিলেট করতেছে, ফ্রিকোয়েন্সি বেশি, তার মানে এটা প্রচুর পরিমাণে হাই রেডিয়েশন, প্রচুর পরিমাণে এনার্জি দিচ্ছে। আচ্ছা, এবং আমরা যদি গামার উৎপত্তিটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কেন সবথেকে শক্তিসম্পন্ন। কারণ গামার এটা সৃষ্টি হচ্ছে কোথা থেকে? মূলত হচ্ছে কোনো ধরনের নিউক্লিয়ার ফিউশনে বা বা রেডিও আইসোটোপ কোনো মলিকুলগুলো যদি হচ্ছে পরস্পর সংঘর্ষ হতে পারে, কলিশন হতে পারে, সেক্ষেত্রে হতে পারে। অথবা কসমিক কোনো ইভেন্টে হতে পারে, ব্ল্যাক হোল তৈরি হচ্ছে তখন, বা বা কোনো এটার সাথে যদি কলিশন হয় কোনো স্টারের সাথে, সেই ক্ষেত্রেও হতে পারে। তো তার মানে গামারের বিষয়টা হচ্ছে যেখানে খুব বেশি পরিমাণে শক্তি উৎপন্ন হয় কম তরঙ্গ দৈর্ঘ্যে, সেখানে আমরা গামা রে পাই। তাছাড়া আমাদের কিন্তু আছে আলফা রে, বিটা রে এন্ড গামা রে। মূলত গামা রেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বর্ণালীর মধ্যে আনা হয়েছে, বাট আলফা বিটা রেকে আনা হয় নাই। কেন আনা হয় না? এটা হচ্ছে তোমরা অ্যান্সার করবে, কমেন্টে জানাবে যে আলফা বিটা রে কেন তড়িৎচুম্বকীয় বর্ণালীর মধ্যে আনা হয় নাই, বাট গামা রে কেন তড়িৎচুম্বকীয় বর্ণালীর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আচ্ছা, তো মূলত আমাদের এইখানে আমরা যে ৭টা স্পেকট্রাম সম্পর্কে আলোচনা করি, এই প্রত্যেকটারই আমাদের প্রথমত জানতে হবে বৈশিষ্ট্য কি, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স। এরপর আমাদের জানতে হবে যে এর ব্যবহার কি, অর্থাৎ এটা আমরা কোথায় ইউজ করি। প্রথমত ব্যবহার সম্পর্কে আমরা জানবো যে মানে ক্লিনিক্যাল ক্ষেত্রে আসলে কোথায়, বা চিকিৎসা ক্ষেত্রে কোথায় ব্যবহার করা হয়, বা দৈনন্দিন জীবনে আমরা কোথায় ব্যবহার করি। এর বাইরে আমাদের এক্সেপশনাল কোনো কিছু জানার খুব বেশি দরকার নেই। আচ্ছা, তো মূলত আমরা গামারে থেকে শুরু করি। তো গামারাটা কোথায় ব্যবহার করা হয়? সাধারণত জীবাণুমুক্ত করার জন্য। যেমন হচ্ছে সার্জিক্যাল প্রসিডিউরের ক্ষেত্রে হচ্ছে যে সার্জিক্যাল ইন্সট্রুমেন্ট গুলো ইউজ করা হয়, তো সেগুলোকে জীবাণুমুক্ত করার জন্য হচ্ছে গামারা ইউজ করা হয়। কারণ গামারা অনেক বেশি শক্তিশালী। এটা কি করতে পারে? ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফানজাই যেটাই থাকুক না কেন, ওটা যে ডিএনএ আছে সেই ডিএনএ কে টোটাল ড্যামেজ করে দিতে পারে। সো তার মানে ওই যে লিভিং অর্গানিজমটা আছে সেটা ডেড হয়ে যায়, মাইক্রো অর্গানিজমটা। তো জন্য গামারা খুবই কার্যকরী। অ্যান্ড গামারা কিন্তু এই জন্য আমরা সাধারণত মানুষের ক্ষেত্রে কিন্তু অনেকটা ক্ষতিকর গামারাটা। কারণ এটা কি করতে পারে যে আহ, আমাদের যে সেল আছে সেই সেলগুলোকে ড্যামেজ করতে পারে, এবং পরবর্তীতে সেলুলার ড্যামেজ থেকে ডিএনএ কোনো ধরনের মিউটেশন হতে পারে, ডিএনএ নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্স চেঞ্জ হতে পারে। তো আলটিমেটলি ইট ক্যান লিড টু মিউটেশন। ওকে, সো মিউটেশন থেকে পরবর্তীতে ক্যান্সার হতে পারে। সো গামারে হচ্ছে মানুষের জন্য একটু কিছু অনেকটা হার্মফুল। অ্যান্ড বাট আমরা এটাকে ইউজ করি কোথায়? আমরা এটাকে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি হচ্ছে কোনো কিছু স্টেরিলাইজ করার ক্ষেত্রে, অ্যান্ড আদার্স অন্য ইউজও আছে। আহ, তো তোমরা এগুলো বের করে নিবে বইতে, শুধুমাত্র যেগুলো আছে আমি শুধুমাত্র সেগুলো মেনশন করছি। আচ্ছা, এরপর আমরা কোনটা আলোচনা করি? এক্স রে সম্পর্কে। এক্স রে আমরা জানি এক্স রে দিয়ে কি করা হয়, এক্স রে করা হয়, আমরা সবাই আমরা জানি। তো এক্স রেটা আসলে কিভাবে কাজে লাগে? তো এক্স রে কাজে লাগার বিষয়টা হচ্ছে যে আমরা দেখবো সাধারণত এক্স রে যদি আমরা কখনো ফিল্ম দেখে থাকি, আমাদের যদি বাস্তবে কখনো এক্স রে করা হয়, যদি এক্স রে ফিল্ম দেখি, তাহলে সেক্ষেত্রে দেখবো যে কিছু পোর্শন কালো থাকে, কিছু পোর্শন সাদা থাকে। তো মূলত এক্স রে যে বনি ডেন্স যে পার্টটা আছে, বা এমন হতে পারে মেটাল, আমাদের বডিতে যদি কোনো মেটাল থাকে তাহলে কিন্তু সেটা দেখা যাবে কি সাদা দেখা যাবে এক্স রে ফিল্মে। কারণ যে পার্টগুলো ডেন্স থাকে সেগুলো কি করে? এক্স রে কে শোষণ করে নিতে পারে, এবং এর ফলে কি দেখায়? ওটাকে সাদা দেখায়। তো এরকম যেগুলো সাধারণত সফট টিস্যু থাকে, মাসল হতে পারে, অন্যান্য যেমন লিগামেন্ট হতে পারে, তো সফট টিস্যুর ক্ষেত্রে কি হয়? এগুলো খুব বেশি পরিমাণে এক্সরে অ্যাবজর্ভ করতে পারে না। সো যেহেতু বেশি পরিমাণে অ্যাবজর্ভ করতে পারে না, তাহলে এই ক্ষেত্রে কি হয়? এক্সরে ফিল্মে আমরা সেগুলোকে কালো দেখি। আর এয়ার যেখানে পুরোটি টোটালি হচ্ছে এক্সরেটা পাস করে চলে যায়, এখানে কোনো ধরনের এক্সরে অ্যাবজর্পশন হয় না। সো
এয়ার থাকলে সেটাকে আমরা টোটালি ব্ল্যাক দেখবো। এই জন্য আমরা যখন চেস্ট এক্সরে করি আমরা কিন্তু সেখানে লাংসটাকে একদম টোটালি কালো দেখি। কারণ কি? কারণ সেখানে হচ্ছে লাংসটা হচ্ছে এয়ার ফিল্ড থাকে, এই জন্য আমরা কালো দেখি। আর বোনস গুলো হচ্ছে সাধারণত হোয়াইটিশ থাকে। এবং যদি কোনো মেটাল থাকে সেই মেটালটা সব থেকে ব্রাইটেস্ট হবে, কারণ মেটাল হচ্ছে আমাদের বোনসে থাকে ক্যালসিয়াম, এন্ড মেটাল গুলো হচ্ছে আরো ভারী ধাতু হয়ে থাকে, সো আরো তত বেশি ব্রাইট হবে, যত বেশি অ্যাবজর্ভ করবে। সো এগুলো ছিল এক্স রে সম্পর্কিত কথাবার্তা। এখন তোমরা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটাও একটু পড়বে, যেমন গামারের তরঙ্গ দৈর্ঘ্য ছিল 0.01 ন্যানোমিটার আগ পর্যন্ত, এবং 0.01 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার পর্যন্ত হচ্ছে এক্স রে ওয়েভ লেন্থ রেঞ্জ। আচ্ছা, তো এরপর আমরা কি আলোচনা করব? এরপর আমরা আলোচনা করব হচ্ছে ইউভি রেজ সম্পর্কে বা আলট্রাভায়োলেট রেজ সম্পর্কে। আলট্রাভায়োলেট রেটা অনেকটা হচ্ছে আমাদের শরীরের জন্য যেমন দরকারি, আবার হচ্ছে ক্ষতিকর। কিরকম? আলট্রাভায়োলেট রেটা হচ্ছে ভিটামিন ডি তৈরির জন্য দরকার হয়, স্কিনে যে ভিটামিন ডি তৈরি করে সেইখানে হচ্ছে একটা কাইন্ড অফ ক্যাটালিস্ট হিসেবে আমরা বলতে পারি যে কাজ করে আলট্রাভায়োলেট রেটা। আচ্ছা, এখন আলট্রাভায়োলেট রে এর ক্ষেত্রে আবার এরকম আছে যে যদি খুব লং এক্সপোজার, অনেক মানে এক্সপোজারটা অনেক যদি বেশি হয় স্কিনে, আলট্রাভায়োলেট রে এর এক্সপোজারটা যদি অনেক বেশি হয়ে থাকে, এবং আল্ট্রাভায়োলেট রের যে বড় তরঙ্গদৈর্ঘ্য যেটা আছে, আল্ট্রাভায়োলেট রের মধ্যে তরঙ্গদৈর্ঘ্য অনেক রেঞ্জ আছে। সো তরঙ্গদৈর্ঘ্যের বা ওয়েভলেন্থের রেঞ্জটা যদি একটু বেশি হয় এবং এক্সপোজারটা যদি আমাদের স্কিনে বেশি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারে, এটা আমাদের ডিএনএ ড্যামেজ করতে পারে, আর আলটিমেটলি এটা আমাদের স্কিনের ক্ষতি করতে পারে। বাট আমরা যদি শর্ট টাইম থাকি, আমরা যদি সানলাইটে, যেমন আল্ট্রাভায়োলেট রের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সোর্স হচ্ছে সানলাইট বা সানরে, তো সে সানরেতে যদি আমরা নির্দিষ্ট কিছু সময় থাকি তাহলে সেটা আমাদের জন্য উপকার করতে পারে। বাট খুব বেশি ওভার বা লং টাইম ধরে থাকলে তাহলে সেইখানে যে আলট্রাভায়োলেট রেটা আমাদের শরীরে আসবে সেটা আমাদের জন্য ক্ষতি করতে পারে। আচ্ছা, সো এই ছিল আলট্রাভায়োলেট রে সম্পর্কে কথাবার্তা। এখন আলট্রাভায়োলেট রে সম্পর্কে আমাদের মূলত অনেকগুলো তরঙ্গদৈর্ঘ্যের রেঞ্জ দেওয়া আছে, যে কোনটা কোথায় ব্যবহার করা হয়। যেমন 280 থেকে 380 ন্যানোমিটার কোথায় ব্যবহার করা হয়, এটাকে অপটিক্যাল লেন্স ইউজ করা হয় নাকি জীবাণুনাশকের কাজে ইউজ করা হয়। 200 থেকে 400 ন্যানোমিটারের ব্যবহার আছে। তারপর জার্ণ শনাক্তকরণে কোন আলট্রাভায়োলেট এর ওয়েভলেন্থটা ইউজ করা হয়। তো এই যে রেঞ্জ গুলো আছে এগুলো হচ্ছে আমরা একটু পড়বো, এগুলোর ভিত্তিতে আমরা আলাদা একটা দেখি, আমরা একটা ছন্দ দেওয়ার চেষ্টা করবো। ওকে, আচ্ছা, এগুলো আমাদের এমসিকিউর জন্য দরকার হয় সাধারণত। ইউভির পর আমরা সাধারণত ভিজিবল রে নিয়ে আলোচনা করতে পারি। ভিজিবল লাইট বা ভিজিবল রে এর মধ্যে আসলে কি কি বলা যায়? তো ভিজিবল রেটাকে আসলে 7টা অঞ্চলে ভাগ করা যায়। এখানে আমরা 7টা কালার দেখতে পাই। তো এটাকে ভিপ গয়ার দিয়ে ইংলিশে মনে রাখতে পারি, আমরা বাংলা মনে রাখতে পারি বিনিয়া সহ কলা। তো বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। তো এখানে আমাদের কিভাবে মনে রাখতে পারি? তো মূলত রেঞ্জটা হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে। সো আমরা রেঞ্জটা মনে রাখতে পারি যে 380 থেকে 400 মধ্যে কতটুকু আছে, বা 400 থেকে 500 মধ্যে কতটুকু আছে, এবং 500 থেকে 600 মধ্যে আমরা কোনটা পাই, এবং 600 থেকে 700 বা 780 পর্যন্ত আমরা কোনটা পাই। মূলত 600 পর থেকে আমরা কমলা, লাল পাই। তারপর বেগুনি আর নীল আমরা মূলত হচ্ছে 380 থেকে 450 এর মধ্যে আমরা পেয়ে যাই। সো মাঝখানে যে রেঞ্জ, এইখানে আমরা মূলত হচ্ছে সবুজ হলুদটা পাই। সো এই রেঞ্জটা আমাদের কেন জানা দরকার হয়? কারণ ধরো কোনো একটা ম্যাথ দিল, ওয়েভলেন্থ দিল, এই ওয়েভলেন্থ তুমি বের করলে, মানে অন্যান্যভাবে তুমি ওয়েভলেন্থটা বের করার পর তোমাকে প্রশ্নে যেটা বলবে যে এটা আসলে কোন আলোর তরঙ্গদৈর্ঘ্যের সাথে ম্যাচ করতেছে, বা এইখানে আমরা এই তরঙ্গদৈর্ঘ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ আমরা কোন আলোটা পাচ্ছি, কোন আলোটা এখানে ভিজিবল হবে। সো তখন তোমাকে মেনশন করতে হবে এটা কি বেগুনি, নীল, আসমানি, কমলা না লাল। ওকে, সো এই জন্য আমাদের ম্যাথের ওই অ্যান্সারটা করার জন্য 1 মার্ক পাওয়ার জন্য আমাদের হচ্ছে এটা মনে রাখতে হয়। তাছাড়া এমসিকিউতে অনেক সময় আসতে পারে, বাট এটা কিন্তু সিকিউতে আসে, সো এই জন্য আমাদের এটা মনে রাখতে হয়। আচ্ছা, সো আমরা বর্ণালীর মধ্যে এই রেঞ্জগুলো সম্পর্কে একটু মনে রাখবো, বারবার প্র্যাকটিস করবো, বারবার প্র্যাকটিস করলে এটা মাথায় চলে আসবে। এটার জন্য আমাদের তেমন ছন্দের দরকার নেই। আচ্ছা, তাছাড়া ম্যাথ করতে করতে হয়ে যাবে আশা করি। তো আমাদের এরপর আমরা আলোচনা করতে পারি হচ্ছে ইনফ্রারেড সম্পর্কে। তো আইআর এর রেঞ্জ কত? 780 ন্যানোমিটার থেকে, অর্থাৎ যেখানে ভিজিবল রের ওয়েভলেন্থ শেষ হচ্ছে সেখান থেকে হচ্ছে 1 মিলিমিটার পর্যন্ত, 780 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত। আচ্ছা, তো এর মধ্যে আমরা 3টা অঞ্চলে এটাকে ভাগ করতে পারি, নিয়ার আইআর, মিডল আইআর, ফার আইআর। তো এগুলোকে এখানে মূলত আমাদের যে প্রশ্ন আসে যে কোনটা আমাদের বডি থেকে নিঃসরণ হয়, আমাদের বডি থেকে একটা আইআর বা ইনফ্রারেড বের হয়। এই জন্য আমরা হয়তো বা দেখবো যে থার্মো একটা মেশিন আছে যেটা দিয়ে হচ্ছে কি করা হয়, আমাদের ওয়ার্মথটা দেখা হয় আমাদের ওই যন্ত্রের সাহায্যে, এবং ওইটার মাধ্যমে বোঝা যায় যে এখান থেকে কোনো মানুষ পাস করতেছে কিনা, অন্ধকারের মধ্যে ভিজিবল হয়, কারণ আমাদের বডি থেকে হচ্ছে ইনফ্রারেড বের হয়। আচ্ছা, এবং এখানে আমরা আরেকটা জিনিস আমরা এখানে এমসিকিউ হিসেবে মনে রাখবো, সেটা হচ্ছে কোনটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ব্যথা উপশমে ব্যবহার করা হয়। কিন্তু ফার আইয়ারটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ব্যথা উপশমে ব্যবহার করা, যেহেতু এটা ওয়েভলেন্থটা বেশি, এনার্জিটা কম, সো এটা খুব বেশি হিট প্রডিউস করে না, সো আমাদের ত্বকে মোটামুটি আরামদায়ক লাগবে। এই জন্য হচ্ছে ফার আইয়ারটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ব্যথা উপশমের জন্য ব্যবহার করা হয়। আবার জৈব যৌগ শনাক্তকরণের জন্য হচ্ছে কিন্তু আইআরওসি ব্যবহার করা হয়। সো কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা হচ্ছে তোমাদের কাজ, তোমরা এটা বের করবে, তোমরা এটা মনে রাখার চেষ্টা করবে বই থেকে রিডিং করে। আমি জাস্ট তোমাদেরকে একটু ধরিয়ে দিচ্ছি যে কোনটা কতটুক থেকে কিভাবে পড়তে হবে। আচ্ছা, সো
আইআর গেল। এরপর আমরা আচ্ছা, এখন আইআর এর ব্যবহার কোথায়? আমরা তো এখানে কয়েকটা ব্যবহার বললাম, তাছাড়া আমরা কিন্তু রিমোট কন্ট্রোলে হচ্ছে আইআর বেশি ব্যবহার করি, আইআর এ ব্যবহৃত হয়। তো এরপর আমরা আলোচনা করতে পারি কি নিয়ে? এরপর আমাদের আলোচনা আছে মাইক্রোওয়েভ। সো মাইক্রোওয়েভের বিষয়টা হচ্ছে, আমরা মাইক্রোওয়েভ ওভেন নাম শুনেছি। সো এটার ইউজেসটা আমাদের এমনিতেই মাথায় চলে আসে যে মাইক্রোওয়েভ ওভেন, তার মানে হচ্ছে মাইক্রোওয়েভ যেটা আছে এটা, এই বর্ণালীটা হচ্ছে ওভেনে ইউজ করা হয়। আচ্ছা, এখন এইখানে একটা প্রশ্ন আসে যে ওভেনে আমরা হচ্ছে কুকিং এর জন্য কেন মাইক্রোওয়েভ ইউজ করতেছি, এটা আমি তোমাদেরকে প্রশ্ন করতেছি যে মাইক্রোওয়েভটা কেন আমি ইউজ করতেছি, যেখানে আমাদের ক্ষেত্রে মাইক্রোওয়েভের থেকে আরো পাওয়ারফুল আছে আইআর, ইউভি, ভিজিবল রে। কারণ এদের ওয়েভলেন্থ কম মাইক্রোওয়েভের থেকে, এবং ওয়েভলেন্থ কম হলে এনার্জি বেশি হয়। তো তার মানে মাইক্রোওয়েভের এনার্জি তো কম, তাহলে কেন আমি এটা কুকিং এ ইউজ করতেছি, তাই না? এটা কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে। কারণ হচ্ছে এটার পেনিট্রেশনের ব্যাপারটা। তো নর্মালি কি হয়, ইউভি বা ভিজিবল রে বা হচ্ছে আমাদের আইআর এটাও কুকিং ইউজ করে, কারণ আইআর বা ইনফ্রারেড যেটা, এটারও কিন্তু হচ্ছে ওভেন ইউজ করা হয়, এটা ওভেন ইউজ করা হয়, টোস্টার ইউজ করা হয়। বাট ভিজিবল রে বা ইউভি এগুলো কিন্তু ইউজ করা হয় না। কারণ এগুলো কি দেখা যাবে, এগুলোর ক্ষেত্রে দেখা যাবে যেগুলোর এনার্জি এত বেশি, যেটা উপরের পার্টটাকে বার্ন করে ফেলতেছে, উপরের খাবারের যে উপরের পার্টটা সেটাকে বার্ন করে ফেলবে। বাট ভিতরের যেটা, ওইটাকে হচ্ছে কুক করবে না টোটালি, অর্থাৎ উপর থেকে ওটা টোটালি বার্ন করে ফেলবে। সো এটা একটা প্রবলেম। এই জন্য আস্তে আস্তে কি করা হয়, ইনফ্রারেডে শিফট করা হয়। ইনফ্রারেডের ক্ষেত্রে এটা দেখা যায়, আমরা যখন টোস্টার দেখি না, ওটা কিন্তু উপরে অনেক বেশি বার্ন থাকে, ভিতরের দিকে মোটামুটি অত এক্সট্রা বেশি বার্ন হয় না। এরপরেই আমাদের পরবর্তী নতুন প্রযুক্তি চলে এসেছে, যে মাইক্রোওয়েভ ওভেন। এটা আরো বেশি ভালো। কারণ হচ্ছে এটা কোথাও খুব বেশি হিট প্রডিউস করে না, এবং সমভাবে হচ্ছে পুরা যে ফুড পার্টিকেলটা আছে বা ফুড অবজেক্টটা যেটা আছে, এটা টোটালি সমভাবে হচ্ছে এটাকে হিট করতে পারে এবং ভিতর পর্যন্ত পৌঁছে যায়। এটা হচ্ছে একটা পজিটিভ সাইড মাইক্রোওয়েভ ওভেনের। সো মাইক্রোওয়েভ ওভেনের হচ্ছে ওভেন ইউজ করা হয়, এটা আমরা মনে রাখতে পারি। আর অন্য অনেক ইউজ আছে, আশা করি তোমরা এগুলো গুগল থেকে সার্চ করে জেনে নিবে। আচ্ছা, এরপর আমরা আলোচনা করবো রেডিও ওয়েভ। তো রেডিও ওয়েভটা কি ক্ষেত্রে ইউজ করা হয়? রেডিও ওয়েভ হচ্ছে সব থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্যের, তার মানে এটা কিভাবে ইউজ করা যেতে পারে, এটা হচ্ছে স্যাটেলাইটের ক্ষেত্রে ইউজ করা হয়। যেমন হচ্ছে আমরা যখন মোবাইলে কথা বলি, তাহলে কি হয়, আমাদের এক মোবাইল থেকে স্যাটেলাইটে যাচ্ছে, এবং পরবর্তীতে স্যাটেলাইট থেকে হচ্ছে আবার যাকে কল দিয়েছে তার কাছে হচ্ছে সিগন্যালটা পৌঁছে যাচ্ছে। এই যে এত বড় একটা জার্নি বা এত বড় একটা ট্রান্সমিশনটা হচ্ছে, সিগন্যাল ট্রান্সমিশন, তো এটা কিসের মাধ্যমে হচ্ছে, রেডিও ওয়েভের মাধ্যমে হচ্ছে, রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে। সো এই হচ্ছে আমাদের মূলত আজকের আলোচনার বিষয়। এবং আমরা কি কি বিষয় আলোচনা করেছি? মূলত হচ্ছে আমরা এখানে বৈশিষ্ট্য আলোচনা করেছি, ওয়েভলেন্থ গুলো আমরা একটু মনে রাখবো, নামগুলো, সিরিয়ালটা অবশ্যই মাসবি মনে রাখতে হবে, কারণ এখান থেকে এমসিকিউ আসতে পারে যে নিচে শক্তির ক্রমান্বয়ে সাজাও, বা বলতে পারো ফ্রিকোয়েন্সি ক্রমান্বয়ে সাজাও, অথবা বলতে পারো যে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থের ক্রমান্বয়ে সাজাও। সো আমাদেরকে অবশ্যই সিরিয়ালটা মনে রাখতে হবে, যে কোনটা থেকে কোনটা কিভাবে আসছে, শুরু থেকে শেষ পর্যন্ত। এরপর আমরা জানবো হচ্ছে এরা কোনটার কি ক্ষতিকর দিক আছে বা উপকার দিক আছে। মূলত আমাদের বইতে ক্ষতিকর দিক সম্পর্কে বলা নাই, আমাদের জাস্ট উপকারিতা অর্থাৎ ইউজেস গুলো দেওয়া আছে, যে প্র্যাকটিক্যালি আমরা কোথায় কি ইউজ করি বা চিকিৎসা ক্ষেত্রে কোথায় কোনটা ইউজ করা হয়, জাস্ট এতটুকুই ব্যবহারগুলো সম্পর্কে বলা আছে। আচ্ছা, তো এর বাইরে আমাদের তেমন আর কিছু নাই, এবং এখানে আমরা দেখবো যে বইয়ের একটা ছক আছে, ওই ছকটা পড়লে মোটামুটি হয়ে যায়। সো ওই ছকটা আমরা মোটামুটি পড়বো। এবং এর বাইরেও আমাদের কিন্তু আমাদের নিজেদের জানার জন্য আমরা চেষ্টা করব হচ্ছে গুগলে বা চ্যাটজিপিটি বা এআই কে সার্চ দিয়ে আরো বেশি বেশি জানার জন্য, কোথায় ইউজ করা হয়, কিভাবে ইউজ করা হয়, কেন এইভাবে ইউজ করা হলো, কেন অন্যভাবে ইউজ করা হলো না, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো। যেমন তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে ইউভি রে যেহেতু হচ্ছে আমাদের ভিটামিন ডি তৈরির জন্য লাগে, এখন স্বাভাবিকভাবে একজন কালো মানুষ আর একজন যদি সাদা মানুষ থাকে, কার ক্ষেত্রে, এখন দুইজনের ক্ষেত্রে কি ভিটামিন ডি তৈরির জন্য সমান সময় কি হচ্ছে আলোতে বা রোদে থাকতে হবে? এটার অ্যান্সারটা তোমরা দিবে, একটু পজ করে নিও, আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো মূলত হচ্ছে যে কালো লোক, আমি একটু হিন্টস দিয়ে দিই, যে কালো লোক তার ক্ষেত্রে হচ্ছে স্কিনে মেলানিন অনেক বেশি পরিমাণে থাকে। যেহেতু মেলানিন অনেক বেশি পরিমাণে থাকে, তাহলে এটা কি অ্যাবজর্ব করে, অনেক বেশি পরিমাণে হচ্ছে এটা এই ইউভি রেটা অ্যাবজর্ব করতে পারে। এখন যেহেতু বেশি পরিমাণে ইউভি রে অ্যাবজর্ব করতে পারে, আর মেলানিনের কারণে এটা থিকনেসটাও বেশি থাকে। সো তাহলে সেম পরিমাণ ভিটামিন ডি তৈরি করার জন্য এইখানে হচ্ছে আমাদের বেশি পরিমাণে ইউভি রে এক্সপোজার লাগবে। তার মানে আমাদের যে লোকটা কালো, সেই লোকটা একটু বেশি পরিমাণে থাকতে হবে সেম পরিমাণ ভিটামিন ডি তৈরি করার জন্য। তো এই হচ্ছে বিষয়। তো এরকম আরো অনেক প্রশ্ন বের করা যায়, তোমরা নিজেরা ওটা চিন্তা করে বের করতে পারো, এবং চেষ্টা করবে আরো যত বেশি পারো ব্যবহারগুলো বের করার। আর পরীক্ষার জন্য যতটুকু দরকার সেটুকু আমি বলে দিয়েছি, যে ওয়েভলেন্থ থেকে বিশেষ করে হচ্ছে এখান থেকে তোমাদের বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য ফ্রিকোয়েন্সি মান দেওয়া থাকবে, এবং বলবে হচ্ছে যে এটার এনার্জি বের করো, বা এনার্জি দেওয়া থাকবে, বলবে ওয়েভলেন্থ বের করো। যদি ওয়েভলেন্থ ম্যাচিং হয়, বলবে তাহলে এটা কোন ওয়েভলেন্থের মানে কোন বর্ণালী স্পেকট্রামের মধ্যে পড়েছে। ওকে, সো এই ধরনের প্রশ্নগুলো সাধারণত হয়ে থাকে। তাছাড়াও আর একটা প্রশ্ন যেটা আমরা বললাম, যে
দৃশ্যমান বর্ণালীর মধ্যে কম্পেয়ার করতে বলতে পারে, যেটা কি বেগুনি, নীল, আসমানি না সবুজ। তো এটা তোমাদের ম্যাথ করে বের করতে হবে। তো এই ক্ষেত্রে আসলে কিভাবে ম্যাথ করে বের করতে হয়, কিভাবে সিনারিওটা থাকে, সাধারণত থাকে যে বলতে পারে যে 5 নম্বর কক্ষপথ থেকে 3 নম্বর কক্ষপথ বা 2 নম্বর কক্ষপথে হচ্ছে একটা ইলেকট্রন জাম্প করে চলে এসেছে। এর ফলে এখানে কি পরিমাণ শক্তি এমিশন হলে এইখান থেকে একটা প্রশ্ন হতে পারে। আবার হতে পারে যে এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা বের হলো, এটা আসলে কত তরঙ্গ দৈর্ঘ্য, এর ওয়েভলেন্থটা কত, রেডিয়েশনের যে বের হলো এটার ওয়েভলেন্থটা কত, এটা হচ্ছে বের করতে বলতে পারে। এবং ওয়েভলেন্থ বের করে ফেলে তখনই তুমি বের করে ফেলতে পারবে যে এটা আসলে কোন বর্ণালীর মধ্যে পড়লো, বা কোন কালারের বা কোন বর্ণের আলো দেখা যাবে। এই তো। অ্যান্ড এখানে আরেকটা বিষয় জানা দরকার, সেটা হচ্ছে সোর্স। যেমন গামারের সোর্স আমি কি বলেছিলাম, যে হচ্ছে কোন ধরনের এক্সপ্লোশন হতে পারে, অর্থাৎ কসমিক এক্সপ্লোশন বা এইসব ক্ষেত্রে হতে পারে রেডিও অ্যাক্টিভিটি বা কোনো ধরনের ইভেন্টের ক্ষেত্রে হতে পারে। আচ্ছা, এক্স রে আসলে কিভাবে পাওয়া যায়? এক্স রে হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি থেকেই পাওয়া যায়। তারপর গামার এক্স রে এগুলো মোটামুটি রেডিও অ্যাক্টিভিটি থেকেই পাওয়া যায়, কারণ এগুলো আয়োনাইজিং। আলট্রাভায়োলেটও আয়োনাইজিং, বাট এটা সূর্য থেকে পাওয়া যায়। তারপর ভিজিবল রে তো আমরা সব জায়গা থেকেই দেখি আশেপাশে, এটা সূর্য হচ্ছে মেইন সোর্স। দেন ছিল আমাদের আইআর। আর আইআর এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সোর্স থাকতে পারে, বাট ওইভাবে আমাদের প্রতিষ্ঠিত সোর্স বলা নাই বইতে বা কোথাও আমি পাইনি। আর মাইক্রোওয়েভ বা হচ্ছে রেডিওওয়েভের সোর্সটা হচ্ছে অনেকটা বৈদ্যুতিক তরঙ্গ থেকে মূলত আর কি সৃষ্টি করা যায় বা সৃষ্টি করা হয়। দেখবে যে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি বলি এই জন্য এটাকে আমরা। আচ্ছা, তো মূলত সোর্সটা হচ্ছে তোমরা একটু দেখে নিবে কোনটা কিভাবে কি তৈরি করা হয় বা কোনটা কিভাবে আসলে সৃষ্টি হয়, কোন সোর্স থেকে তৈরি হয়। তো আমাদের মোটামুটি বর্ণালী সম্পর্কে আর বেশি কিছু জানা দরকার নেই, এতটুকু জানলেই হবে। তো তোমরা আশা করি তোমাদের জন্য এই লেকচারটা খুব উপকারী হবে। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।